হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ রবিবার, ঘড়িতে প্রায় এখন সকাল 7:30। আজ জলখাবারে করেছি ডিম টোস্ট। সপ্তাহের 5 দিন তো কৃষ্ণেন্দুর অফিসই থাকে, যদিও ওকে এখন সপ্তাহে 1 দিন করে অফিস যেতে হয়, কোনো কোনো সপ্তাহে আবার 2 দিন। তবে বেশিরভাগই ওই ওয়ার্ক ফ্রম হোমই করে। শনি রবিবারগুলো এলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এদেশে আবার শনিবার করে দোকানপাটগুলো একটু বেশি সময় অবধি খোলা রাখে। মানে ধরুন, সপ্তাহের অন্য দিনগুলো যে সময় দোকানগুলো বন্ধ করে, শনিবার দিন 1 ঘন্টা হলেও একটু বেশিক্ষণ খোলা রাখে। এতে করে লোকজনদের একটু সুবিধা হয়। সারা সপ্তাহের কাজের পর যা পেন্ডিং কাজকর্ম থাকে, কেনাকাটা বাজারঘাট থাকে, সেগুলো একটু হাতে সময় নিয়ে শান্তি মতো করে ফেলা যায়। সপ্তাহের অন্য দিনগুলোতে তো সারাদিন কাজের মধ্যেই কেটে যায়। সারা সপ্তাহটায় অধীর আগ্রহে চেয়ে থাকি এই উইকেন্ডগুলোর দিকে। শনিবার এলেই কৃষ্ণেন্দুকে ছেলের দায়িত্ব দিয়ে সারা সপ্তাহের ঘরের কাজকর্মগুলো সেরে ফেলি। শনিবার হলো আমার সব থেকে ব্যস্ততম দিন। যতই ভাবি যে এই দিনটাতে রান্নার ঝামেলা কম করে ঘরের কাজকর্মগুলো বেশি করে করব, কিন্তু ওই শনিবার আমাদের নিরামিষ, আর নিরামিষ হলে দেখবেন ওই 1 পদ 2 পদ করতে করতে 3-4 রকমের পদ হয়েই যায়। তবে বেশিরভাগ শনিবারগুলোতে ঘরে যদি সবজিপাতি একটু বেশি থাকে, তাহলে খিচুড়ি বানিয়ে নিই। তারপর শুরু হয় বিছানার চাদর বদলানো, ওয়ার্ড্রোবটা একটু ঠিকঠাক করা, রান্নাঘর ফ্রিজ এইসব পরিষ্কার করা। ঘরটাকেও এই দিন ভালো করে একটু মুছতে পারি। অন্য দিনগুলোতে ঘর মুছতে গেলে ইভান সেই ঘর মোছা বালতির নোংরা জলে হাত পা ডুবিয়ে দেয়। আমি ঘর মুছবো না ওকে আটকাবো, এই নিয়ে যুদ্ধ চলতে থাকে। আর একটা অদ্ভুত জিনিস কি জানেন তো, এখানে ভেতরের ঘরের দরজাগুলোতে কোনো লক বা ছিটকিনির কোনো সিস্টেম নেই। শুধু ঘরের মেন দরজা, মানে যেটাকে আমরা সদর দরজা বলি, আর বাথরুমে, এই দুটো জায়গাতেই শুধু লক রয়েছে। গত বছর এদেশে আসার পর যে এয়ারবিএনবিগুলোতে ছিলাম, এছাড়াও এখানে যে বন্ধুবান্ধবদের বাড়িতে যাই, সব জায়গাতেই দেখি ভেতরের ঘরের দরজায় কোনো লক সিস্টেম করা নেই। সে 1 বিএইচকে রুম হোক, 2 বিএইচকে বা 3 বিএইচকে, যাই হোক না কেন, কোনো ঘরের দরজাতেই লক থাকবে না। এতে করে এত মুশকিল হয়, কৃষ্ণেন্দু যখন ঘরের দরজা আটকে অফিসের কাজে থাকে, ছেলে দৌড়ে এসে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। ব্যাস, আমারও তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ওর পেছন পেছন। এটা অবশ্য আমার একার সমস্যা নয়, যারা এখানে ছোট বাচ্চা নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করে তাদের বেশিরভাগেরই এই একই সমস্যা। তবে বাচ্চাগুলো স্কুলে গেলে এই সমস্যা থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। যাক, গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকে করেছি বড়ি ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট, মুগের ডাল আর পটল ভাজা। আর খাওয়ার আগে এই গরম গরম মাছ ভেজে নিব। দেশ থেকে 2 বয়েম বড়ি নিয়ে এসেছিলাম, আজকে তার 1 বয়েম শেষ হয়ে গেল। এখানে অবশ্য বড়ি টড়ি সবই পাওয়া যায়, কিন্তু খেতে অতটা স্বাদ হয় না। এটা হলো নরওয়ের সামন মাছ। শুনেছি নরওয়ের সামন মাছ খেতে নাকি সব থেকে বেশি স্বাদ হয়। তবে আমার তো যে কোনো সামন মাছ খেতেই খুব ভালো লাগে। রান্নারও সেরম একটা ঝামেলা নেই, আর কোনো কাটাও থাকে না। ইউকেতে আসার পর থেকে মাছের মধ্যে সামন মাছই আমাদের খুব বেশি খাওয়া হয়। আমি আর কৃষ্ণেন্দু দুজনেই খুব পছন্দ করি। ইভানও খুব ভালোবাসে এই মাছটা খেতে। ওই একটু বাটারে ফ্রাই করে দিয়ে ওকে খুব ভালো খায়। তবে খুব দাম। এই দুটো ফিলেতে ওই 250 গ্রাম মতো মাছ রয়েছে, নিয়েছে প্রায় 5 পাউন্ডের মতন। 2-3 দিন ধরে আমার ডাইনিং টেবিলটা এত নড়ছে যে ঠিক করে বসে খেতেই পারছি না। এই ধরনের ডাইনিং টেবিলগুলো না একদম ভালো হয় না। আগে তো এই ধরনের টেবিল কখনো ব্যবহার করিনি। এখন ভাবছি 4টে পায়ের টেবিল নিলেই ভালো হতো।
এখানেই কয়েকদিনের সংসারে জিনিসপত্র তো খুবই কম। কৃষ্ণেন্দু একটা ছুরি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো টেবিলটাকে ঠিক করার। স্ক্রুড্রাইভার অর্ডার দেওয়া হয়েছে, এলেই তাহলে টেবিলটাকে ঠিক করা যাবে। রবিবারের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে বলুন? তাই হঠাৎই প্ল্যান করে চলে এলাম সেন্ট্রাল লন্ডন। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো কেনসিংটন হাই স্ট্রিট। এই কেনসিংটন কিন্তু লন্ডনের একটি খুব বিখ্যাত জায়গা। এখানে রয়েছে রয়্যাল ফ্যামিলির কেনসিংটন প্যালেস, কেনসিংটন গার্ডেন্স, এই সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলিও। তবে আজকের আমাদের গন্তব্য ছিল লন্ডনের একটি ফেমাস মার্কেট, যেটার নাম হলো ক্যামডেন মার্কেট। ঘর থেকে বেরিয়েছিলামও সেই মতো প্ল্যান করে। এই কেনসিংটন থেকে ক্যামডেন মার্কেট যেতে বাসে অন্তত ওই 40 মিনিট মতন সময় লাগবে। 1 ঘন্টা ধরে বাসে থাকার পর ইভান আর কিছুতেই বাসে উঠতে চাইল না, তাই মাঝপথেই আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো। যতই হোক ওর জন্যই আমাদের ঘুরে বেড়ানো, ও একটু আনন্দ পাবে বলে। তো বেচারা যখন আর বাসে উঠতে চাইলো না, আর কি করা যাবে, ওইখানে আর যাওয়া হলো না। এটি হলো লন্ডনের একটি আইকনিক স্থান, রয়্যাল অ্যালবার্ট হল। আপনারা হয়তো অনেকেই জানবেন এর গুরুত্ব সম্পর্কে। 1871 সালে এই হলটি তৈরি হয়েছিল। রানী ভিক্টোরিয়া তার প্রয়াত স্বামী প্রিন্স অ্যালবার্টের স্মৃতির উদ্দেশ্যে এবং কেনসিংটনের বুকে কলা ও বিজ্ঞানের প্রসারের জন্যই এই রয়্যাল অ্যালবার্ট হলটির স্থাপনা করেছিলেন। সেই থেকে এই হলটি একটি ঐতিহাসিক মাত্রা বহন করে চলেছে। 5272 আসন সংখ্যা বিশিষ্ট এই হলটিতে সমগ্র বিশ্বের গুণী শিল্পীদের ক্লাসিক্যাল কনসার্ট থেকে শুরু করে অপেরা অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, AR রহমান সকলেই অনুষ্ঠান করেছে এই হলটিতে। ক্যামডেন মার্কেটে তো আর যাওয়া হলো না, তো আমাদের কাছাকাছির মধ্যে লন্ডনের সব থেকে বড় এই পার্কটি ছিল। তো ভাবলাম এই পার্কে ঢুকেই কিছুটা সময় কাটানো যাক। এত বড় পার্ক যাতে হারিয়ে না যায় তাই জন্য এখানে সমস্ত রকম গাইডলাইন্স দেওয়া রয়েছে। কিন্তু আজ যা গরম, রোদের মধ্যে দাঁড়িয়ে এই গাইডলাইন পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার ইচ্ছে আর হলো না। তো মোটামুটি একটু ধারণা নিয়েই হাঁটা দিলাম। পার্ক বলতে কিন্তু যেমন তেমন মনে করবেন না, প্রায় 350 একর জায়গা নিয়ে বিস্তৃত একটি অরণ্যের মতন। এই হাইড পার্কের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আমিও অনেকবার শুনেছি, মনে মনে ভেবেও ছিলাম একবার যাব। আজ কোনো প্ল্যানিং না থাকলেও হয়ে গেল। এদেশে আসার পর থেকে আমি যত রকমের কুকুরের প্রজাতি দেখেছি, আগে তা কখনোই দেখিনি। শুধু কি প্রজাতি, এদেশের লোকেরা এতই পেট লাভার, প্রত্যেকের 2-3টে করে পেট রয়েছে। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমরা যখন রোজ হাঁটতে বেরোই, একজন ব্রিটিশ কাপলকে দেখি, ওরাও হাঁটতে বেরোয়। ওদের 2টো পেট রয়েছে। তাদের দুজনের জন্য বিশ্বাস করবেন না, 2টো প্যারাম্বুলেটর সেই গাড়ির পেছনে তাদের পেটের যাবতীয় খাবার, খেলনা সব নিয়ে ওনারা হাঁটতে বেরোন। প্রথম দিন তো আমি বুঝতেই পারিনি, হঠাৎই দেখলাম প্যারাম্বুলেটরের মধ্যে থেকে 2টো চোখ জল করছে। এদেশে পেট নিয়ে আপনি বাসে, ট্রামে, ট্রেনে, এমনকি প্লেনেও যাতায়াত করতে পারবেন। শুধু কি তাই, পেটদের জন্য রয়েছে পাসপোর্ট আবার ভিসার ব্যবস্থাও। পেটের মালিক যদি চান তাহলে তার আদরের পোষ্যটিকে নিয়ে তিনি দেশের বাইরেও যেতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। তার পোষ্যটির বয়স হতে হবে কম করে 12 সপ্তাহ। যাত্রা করার 21 দিন আগে দিতে হবে র্যাবিস অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিনেশন। সঙ্গে রাখতে হবে ভ্যাকসিনেশনের যাবতীয় নথি এবং মাইক্রোচিপ রেকর্ড, অর্থাৎ তার পোষ্যটির সমস্ত গতিবিধির ওপর যাতে নজর রাখা যায় তার ব্যবস্থা। এছাড়াও কুকুরদের ক্ষেত্রে রয়েছে ট্যাপওয়ার্ম ট্রিটমেন্ট, যেটা শুধুমাত্র কুকুরের ক্ষেত্রেই প্রযোজ্য, বিড়ালের ক্ষেত্রে নয়। এই সমস্ত কিছুর রেকর্ড একজন সার্টিফাইড ডক্টরের থেকে নিয়ে 10 দিনের মধ্যে তাকে যাত্রা করতে হবে।
মনে মনে একটা প্রশ্ন জাগলো, কুকুরের পাসপোর্ট কি মানুষের পাসপোর্টের মতোই দেখতে হয়? এ বিষয়ে অবশ্য আমার কোনো ধারণা নেই, তবে ওই যে মাইক্রোচিপ রেকর্ড, ওটাই হলো ওদের আইডি কার্ড। আর এই সমস্ত যাবতীয় যে হেলথের রেকর্ড আর ভ্যাকসিনেশনের রেকর্ড, সেটাই হলো ওদের পাসপোর্ট। তবে দেখতে কেমন হয় সেটা কিন্তু আমার জানা নেই। এবার আসি পোষ্যদের পাসপোর্ট করাতে খরচা কীরকম হয়। ইউকেতে পোষ্যদের পাসপোর্ট করানোর জন্য ওই 150 থেকে 250 পাউন্ড মতন খরচা হয়ে থাকে। গল্প করতে করতে পার্কের অনেকটাই হেঁটে ফেলেছি। এখানে একটা জিনিস দেখলাম, এই ডেক চেয়ারগুলোতে বসার জন্য সময় অনুযায়ী একটা মূল্য বেঁধে দিয়েছে। 1 ঘন্টা বিশ্রামের জন্য 4 পাউন্ড, 2 ঘন্টার জন্য 5 পাউন্ড, এইভাবে সারা দিনের জন্য 14 পাউন্ড। এখানে খুব সুন্দর বোট রাইডের ব্যবস্থা রয়েছে। লাইনে দাঁড়িয়েও ছিলাম বোট রাইড করার জন্য, কিন্তু ওরা বলল 20 থেকে 25 মিনিট মতন সময় লাগবে। এর মধ্যে ইভান ঘুমিয়েও পড়েছে, ওর জন্যই বোটে চাপা। ওই যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর রোদের মধ্যে বোটে চেপে কি করব। আর আজকে রোদটা দেখেছেন কি গরম পড়েছে। ওইদিকে কৃষ্ণেন্দু সেলফি তোলাতে ব্যস্ত, আর এইদিকে দেখুন বোটে চাপবো করে বোটের লাইনে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে। ভালোই হয়েছে ঘুমিয়ে পড়েছে, নাহলে রোদের মধ্যে বোটে উঠে গরমে কষ্টই পেত। এত বড় পার্ক, তাতেই 4 কিলোমিটার হাঁটা হয়ে গেল বলো। এখন তো আরো কতটা বাকি আছে, তাই না? আর পারছিও না হাঁটতে, এবার একটু বিশ্রাম নেব। হ্যাঁ ওটাই, তাও ঘুমিয়ে পড়েছে ভালো, নইলে এত জ্বালা তো। চলো এবার দেখি কোথাও একটা বসবো। এতটা হেঁটে নিয়েছি, তাও পার্কের কিছুটা অংশই ঘোরা হয়েছে। এত হাঁটা চলা করার পর তো স্বাভাবিকভাবেই খিদেও পেয়ে গিয়েছে। তো এই ক্যাফেটা পেয়েও গেছি, চলুন ঢুকে দেখি। আইসক্রিমের নাম শুনে ওই দেখুন ইভান উঠে বসে পড়েছে। এদেশে আর কি খাওয়ার, ওই স্যান্ডউইচ নিলাম আর এই কফি। এবার একটু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা বাবা, আইসক্রিম খাচ্ছো? এটা কি আইসক্রিম? আরে শুধু আইসক্রিম না, এটা কর্নেটো বলো, কর্নেটো। খুব মনোযোগ দিয়ে ছানা আইসক্রিম খাচ্ছে। ও খাক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে দেখুন ওয়াটার বোতল রিফিলের কি সুন্দর ব্যবস্থা রয়েছে। আমার বোতলটাও ফাঁকা হয়ে গিয়েছে, এখান থেকে একটু রিফিল করে নিই। এখানে জানেন তো অনেককেই দেখলাম খাবার দাবার প্যাক করে এনে মধ্যাহ্ন ভোজনটা এখানেই সারছে। আমাদের তো এখানে আসার কোনো সেরকম প্ল্যান ছিল না, মাঝপথে প্ল্যান হয়েছে, তাই আমাদের আর সেটা হয়নি। এর পরের বার এলে সেই রকম ব্যবস্থা করেই আসতে হবে। পার্ক থেকে বেরিয়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে এবার এই যে দেখুন এখন বাসের জন্য অপেক্ষা করছি। প্রায় 8টা বাজছে। সূর্যদেবকে দেখলে কে বলবে বলুন তো? এখানে এই জিনিসটাই আমি একেবারে মানিয়ে নিতে পারছি না, জানেন তো। আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেকটা সময় হাইড পার্কে কাটালাম। সারা দিনটায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই থাক। খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি দিনের সাথে। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। শুভরাত্রি।